এসএসসি নিয়ে এরা বলেছিল এমন বোম ফেলবো তৃণমূল দলটা বেসামাল হয়ে যাবে। যে আমরা যারা মামলা করছি, আমরা তো কেউ বোম ফাটাবার জন্য মামলা করছি না। আমরা মামলা করছি যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির জন্য, যারা অযোগ্য দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই চাকরি খারিজ করার জন্য। এবং সুপ্রিম কোর্টের বুকে গিয়ে তো রাজ্য সরকার এবং এসএসসি তারা স্বীকারই করে নিয়েছেন, প্রায় স্বীকার করে নিয়েছেন যে তারা 8,000-এর ওপর এরকম চাকরি টাকা দিয়ে দিয়েছেন। এরপর যখন সুপ্রিম কোর্ট এর উপরে আবার তদন্ত স্থগিতাদেশ দেননি, সিবিআই তদন্ত চলবে, আরও তথ্য বেরোবে, তখন কোথায় দাঁড়াবেন ভাইপো আর পিসি, এটা নিয়ে ভাবছি আমি। এই যে মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত, সেটাও সুপ্রিম কোর্ট সেই বেলুনেও আলপিন ফুটিয়ে দিয়েছে। উনি তো ওইসব বোঝেন টোঝেন না, এত অর্বাচীন লোক। সুপ্রিম কোর্ট কোনো রায় ঘোষণা করেনি এখনো। সুপ্রিম কোর্ট বরং যদি রায়টা, যে অর্ডারটা দিয়েছেন, যে ইন্টারিম অর্ডার, এটা যদি ওরা পড়েন, একটা কথা আছে ইংরেজিতে বিটুইন দি লাইন্স, তাহলে বুঝতে পারবেন যে কী সর্বনাশটা ওদের হয়ে গেছে। এখন শুধুমাত্র প্রথাগত কিছু কাজ বাকি আছে বলেই সুপ্রিম কোর্ট এটা দ্রুত শুনানির জন্য রেখেছেন 16ই জুলাই। এবং এত বড় দুর্নীতি যে সুপ্রিম কোর্টের বিবেক নাড়া খেয়ে গেছে, সেই জন্য সুপ্রিম কোর্ট গোটা বিষয়টাকেই সামগ্রিকভাবেই ধরতে চান। ওরা যদি 1 নম্বরই হয় তাহলে আমাদের তো বলার কিছু নেই। ওরা নিজেরা কত নম্বরই সেই হিসেবটা করুন ওরা, তারপরে বলবেন। আমি 2 নম্বরই কি আমি 3 নম্বরই, এই নিয়ে ওদের ভাবনার দরকার নেই। ওরা আপাতত কত নম্বরই সেই অঙ্কটা করুন। সুপ্রিম কোর্ট যথাযথ রায় দিয়েছেন, এটা তো আমরা জানতাম প্রথম থেকেই যে এটা তৃণমূলের একটা অত্যন্ত নিম্ন রুচির চক্রান্ত চলছিল অমৃতাকে বিপর্যস্ত করার জন্যে। এবং এই মামলা শেষ পর্যন্তই যে পরিণত হবে এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। আমার সঙ্গে যে সমস্ত জুনিয়ররা মাঝে মাঝে কথাবার্তা বলতেন, তাদের বলতাম মামলা খারিজ হয়ে যাবে, কিছু নেই। আসলে মামলাটাই তো করা হয়েছিল একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। যখন সুপ্রিম কোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘর থেকে ওইখানে চলে গেল, তারপরে অমৃতা তিনি তো খুব স্বাধীনভাবে এবং সঠিকভাবেই বিচার করছিলেন। এতে তৃণমূলীরা ভয় পেয়ে গেল এবং তখনই ওরা এই পরিকল্পনাটা করেছে। অত্যন্ত নিম্ন রুচি রাজনীতি। তো পশ্চিমবঙ্গের যে মান মর্যাদা এটা তৃণমূল শেষ করে দিল, তারই একটা প্রেক্ষিত ছিল এই মামলাটা। তার মানে এটা স্বীকার করছেন লোকের জমি ওরা নিয়ে নিয়েছেন, তাহলে 2 দিন বাদে স্বীকার করবেন যে হ্যাঁ ওই জমি নিয়ে আন্দোলন করছে বলে মহিলাদের আমরা নিয়ে নিয়েছি। ওরা মহিলাদের সম্মান দিতে জানেন না। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে। দুর্নীতি ভালো হলে পরে ওর তো আত্মা শান্তি পায়, ওর মনটা আরও স্নিগ্ধ হবে যে আমি দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছি, এটা যদি ভেবে থাকে। সেই জন্যই দুর্নীতিবাজদের সঙ্গেই যার সহবাস, তো সে তো তাদের সঙ্গে থাকলে খুশি হবে, স্বাভাবিক। মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব। উনিও নিজের চরিত্রের কথাই বলেছেন, কেন উনিই তো যোগ্য ছেলেদের মুখে গ্রাস কেড়ে নিয়েছেন টাকা দিয়ে, চাকরি দিয়ে। সরকারি চাকরি টাকার বিনিময়ে দিয়েছেন, সরকারি চাকরি তিনি অন্যভাবে দিয়েছেন, আর যোগ্য প্রার্থীদের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন। উনি নিজের চরিত্রটাই বলেছেন, উনি তো সত্যিই দানব। নিজের কথাটায় আয়নায় নিজের চেহারা দেখতে পেয়েছেন, সেটাই বলে ফেলেছেন, আর কিছু নেই। ওরা ভয় পেয়েছেন, ওরা ভাবছেন এই মামলায় যদি আমি না থাকি তাহলে মামলাটা হবে না, অন্য পথে রায় চলে যাবে। কেন ওরা তো সুপ্রিম কোর্টে প্রায় সব উকিলকেই টাকা পয়সা দিয়ে লাগিয়ে দিয়েছেন, এখন এদিকে একমাত্র লড়ার মতো আমি। অতএব ওরা চাইছেন এইসব কথা বলে যদি আমি মামলা থেকে সরে যাই, আমি যদি ভয় পেয়ে যাই, আমি যদি বিচলিত হই। কিন্তু ওরা জানে না যে আমার তো কালীঘাটে লড়াই করে বড় হয়েছি, ওর পিসি তখনও লড়াই করেনি যখন আমি কালীঘাটে লড়াই করে বড় হয়েছি, সেটা ওর ধারণা নেই কোনো। তারা যোগ্য এটা কি ওদের দলের লোকেরা অ্যাফিডেভিট দিয়ে বলতে পারবে? আমরা তো এটাই চাইছি যে গোটা প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক। তার মধ্যে যদি ওরা দেখাতে পারেন কেউ যোগ্য, তারা চাকরি পাবেন না। আমি তো সুপ্রিম কোর্টকে বলেছি যে ওরা দেখাক যে কারা কারা যোগ্য, তাদের চাকরি থাকবে, অসুবিধা কিছু নেই। কিন্তু গোটা প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক। কখনোই মুশকিল হচ্ছে তৃণমূলের লোকেরা তো কখনোই সত্য কথা বলতে পারে না। ওখানে ওই কথাটা বলে ফেলেছে বিপদে পড়ে, যে হ্যাঁ আমরা খুঁজে বার করবো কারা যোগ্য। খুঁজে বার করে লিস্ট দিক না সুপ্রিম কোর্টের কাছে, আমার তো কোনো আপত্তি নেই। দিতে পারছেন না কেন? বরং ওদের এই অসভ্যতার জন্য প্রকৃতপক্ষে আদালতের মনে প্রশ্ন জাগছে যে আদৌ কি এরা সত্য কথা বলছে।
এখন দেখা যাক পরের দিন মামলায় স্কুল সার্ভিস কমিশন যে হলফনামা দিয়ে বলেন যে তারা যোগ্য নির্বাচন করতে পেরেছেন, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা তো যোগ্য লোক চাকরি সেটাই পাই, চাকরি পাক সেটাই চাই। এবং এই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে এবং তাদের টাকা ফেরতের জন্য তখন ওদের চামড়া কোথায় বাঁচাবে সেই চেষ্টা করবে ওরা। সবাই জানে কে কার আসল শত্রু, ওরা আমাকেই শত্রু মনে করছে, এতে তো আমি খুশি। ওদের পিসি তো আমাকে, ও পিসি রাজনৈতিক জন্মলগ্ন থেকেই শত্রু মনে করে, তাতে তো আমি বিচলিত নই, ওরাই তো বিচলিত। এখনও ওর পিসির জন্য এক হাঁড়ি রসগোল্লা পড়ে আছে, যদি ও পিসি না খেতে পারে, ও যদি খেতে চায় ও নিয়ে যেতে পারে। এটাই তো কমিশনেরই কাজ, সেই জন্যই তো সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে রাজ্য তাহলে সুপার নিউমারি পোস্ট তৈরি করলো কী করে? সবই যদি কমিশনের কাজ হয়, রাজ্য সুপার নিউমারি পোস্ট তৈরি করে কী করে? সেই মন্ত্রীদের কেন হেফাজতে নেওয়া হবে না? হাইকোর্ট সে কথাই বলেছে। সুপ্রিম কোর্ট আপাতত হেফাজতের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু তদন্তের হাত থেকে বাঁচায়নি। অসঙ্গতি আছে, সেটা নির্বাচন কমিশন বিচার করবে। এরা তো, আবারও বলি, এরা কেউ সত্য কথা বলে না। এটা কি সম্ভব? মানে কখনো যদি ইনকাম ট্যাক্স আমি দিয়ে দিই, ফাইলটা জমা হয়ে যায়, তারপরে কি টাকা কমিয়ে যায়, কখনো এটা হতে পারে? না, সত্য কথা এরা বলে না তো। তৃণমূল কংগ্রেসে থাকবো, সত্য কথা বলবো, সত্য কাজ করব, ন্যায়সঙ্গত কাজ করব, এটা হতে পারে না। তাদের তৃণমূলে থাকা যায় না। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা যে যেখানে কিছু বলবে একটু খোঁজ করে দেখবেন যে এটা সত্য নয়। যারা লড়াই করেছেন তারা বামপন্থী মহিলা, তারা নিরাপদ সর্দারের নেতৃত্বে লড়াই করেছেন, তাদের কোমর অত সহজে ভাঙা যাবে না, এটা ওরা বুঝে নিন। কিন্তু এই যে রেট 2000 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে মহিলারা নাকি সাদা কাগজে তারা জানতেন না। আমি তো সে কথাই বলছি, ওরা মহিলাদের মনে করে বাজারের পণ্য। গোটা মহিলা সমাজে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আবার তো বলছি, তার মানে ওরা মনে করছেন যে মহিলাদের 5-6 টাকা দিলে 2000 টাকা, এটা মনে করতে পারেন, কারণ চম্পলা সর্দারকে সাজিয়েছিলেন মমতা একসময়, সেই চম্পলা সর্দার বেচারা পরবর্তীকালে অপদস্থ হয়েছিল। এবং মমতা তো ধর্ষণের রেট ঠিক করে দিয়েছিলেন, যে 18 বছরের মেয়ে ধর্ষিতা হলে তার ক্ষতিপূরণ 35,000 টাকা, 20 বছর হলে 40,000 টাকা, এরকম একটা রেট উনি ঠিক করে দেন। ওর কাছে মহিলাদের জীবন হচ্ছে একেবারে বাজারের আলু পটলের মতো।